জামাত ইসলামী কি চায়, আপনাদের সুর তাদের সুর আলাদা হয়ে গেল, আপনারা সরকারের সুরে কথা বলেন, আপনারা চান আরও দীর্ঘ সময়ে থাকুক, এর মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সুবিধা বা দল গোছানো নানা বিষয়ে যেটা আপনারা সরকারে যেতে পারেন, সে ধরনের পরিস্থিতি কি জামাতের না, লক্ষ্য কিনা? এটা উনি যেটা বলেছেন, ওনার বক্তব্য দিয়েছেন, জামাত নির্বাচন চায় না, এটা কখনোই বলে নাই। জামাত এই নির্বাচন দীর্ঘায়িত হোক এটাও চায় না। জামাত কিন্তু নির্বাচন চাচ্ছে। কিন্তু আমরা যদি আজকেই ঐক্যমত হতে পারি, আমরা এই বিষয়ে এই সরকারকে যে 6টি কমিশন আছে, এই কমিশনের যেটা প্রত্যেকটা দলের সাথে তো এই গভর্নমেন্ট আলাদা আলাদা কি করবে, বসে আমরা যদি একটা ঐক্যমত হয়ে যেতে পারি, ঐক্যমতটা যত দ্রুত হবে নির্বাচন কিন্তু ততটা এগিয়ে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং এগিয়েই আসবে। কিন্তু এখন আন্তরিকভাবে আমরা সংস্কারটা চাচ্ছি কি চাচ্ছি না, এটা কিন্তু আমাদের সবাইকেই এখানে প্রুভ করার একটা ব্যাপার রয়ে গেছে। খোয়াম ভাই যেটা বলেছেন না করেনি, কিন্তু একটা জিনিস জনগণ যেটা পারেনি, 96-এ কিন্তু জনগণ কেয়ারটেকার সরকারের পক্ষেই ছিল, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু সে সময় কিন্তু কেয়ারটেকার সরকার আনতে কিন্তু জনগণের অনেক ত্যাগ কুরবানি লেগেছে। আবার এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী সরকার ক্ষমতায় এসে তারা ফ্যাসিস্ট হয়েছে এবং তারা এর জন্য হরতাল অবরোধ করে এই সরকারটাকেই তারা কি করেছে, কেয়ারটেকার সরকারকে বিলুপ্ত করেছে। অর্থাৎ এটাকে সংবিধানে যেভাবে সংযোজন করে জনগণের ম্যান্ডেটটাকেই তারা বিলুপ্ত করেছে। এখন আমরা নির্বাচিত হয়ে এই প্রয়োজনীয় সংস্কার যে করব, এই গ্রান্টই জনগণ কিভাবে পাবে? এই গভর্নমেন্ট যে করবে সংস্কার, তার কোনো গ্যারান্টি আছে? এই জনগণকে যদি আমরা ম্যান্ডেট দিই, কারণ এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারে গঠনে বিএনপির অবদান আছে না নাই, এবং বিএনপির লিস্ট এবং পছন্দের লোকরা এই অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টা, আমরা জনগণ তাই মনে করে। কারণ অন্তর্বর্তী সরকার গঠনে তাদের সহযোগিতা এবং তাদের ওত এবং অন্যান্য জায়গায়, এবং আপনি দেখেন বাংলাদেশের বর্তমান যে অস্থিরতা আছে বা যতটুক আনরেস্ট সিচুয়েশন, এটা তো ফ্যাসিস্ট সরকারের দোসররা সকল জায়গায় রয়ে গেছে রাষ্ট্রে। শেখ হাসিনা পালিয়েছে, তার কয়েকজন এমপি মন্ত্রী পালিয়েছে, কিন্তু বাকি সবাই তো এখানে থেকে গেছে। এই থেকে যেই তো এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। আর ভাই সিন্ডিকেটের কথা বলেছেন, দ্রব্যমূল্যের এই জায়গায় রাষ্ট্রের যত জায়গায় আজকেও দেখেছেন যে কয়েকজন ডিসিকে কিন্তু ওএসডি করা হয়েছে। তার মানে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু অ্যাকশন নিচ্ছে বিভিন্ন জায়গায়। যারা দায়ী, ফিউচারে যারা দ্রব্যমূল্য থেকে শুরু করে নিয়ে জাতীয় সিন্ডিকেট, তারা যে ধরা পড়বে তা না। সালমান এফ রহমান কিন্তু বড় একজন ব্যবসায়ী এবং এই জাতীয় সিন্ডিকেটের একজন হোতা, যিনি ব্যাংক লুটপাটের সাথে জড়িত। তাকে কিন্তু এই সরকার কি করেছে? আমরা সরকারকে বলছি যে আরও অনেকে আছে, তাদেরকেও ধরেন। এখন ভাই একটা কথা বলেছেন যে বিএনপি দীর্ঘায়িত হলে আনপপুলার হবে। কেন হবে? এটা আপনার রাজনীতি তো একটা আদর্শ দিয়ে হয়, রাজনীতি তো দখল, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং অন্য কিছু দিয়ে হয় না। তাহলে নিজের দলের লোকদেরকে মানে কন্ট্রোল করার যে পলিসি, এই জায়গাটাকে আমি বলছি এটা জামাতের ধারণা, পলিটিক্যাল, এটা জামাতের ধারণা যে আপনারা আনপপুলার হয়ে যাবে বিষয়টা এরকম না। আপনার আইডিওলজি প্রুভ করবে যে আমরা আনপপুলার হব না। আপনারা জনগণের কাছে যাচ্ছেন, আপনারা তিস্তা ব্যারেজের ওখানে গিয়েছেন, ভালো কর্মসূচি দিয়েছেন, লম্বা করতে চাচ্ছেন। আর নির্বাচনের জন্য কিন্তু আমাদের আমিরে জামাত সারা বাংলাদেশে কিন্তু কর্মী সম্মেলন করছেন। তার মানে এটাও তো আমাদের একটা নির্বাচনী প্রস্তুতি। আপনি এটাকে কেন মানে আমলে নিচ্ছেন না? আমরা তো নির্বাচনের প্রস্তুতিই নিচ্ছি। পার্থক্য হচ্ছে কোথায় একটু বলেন তো? না, পার্থক্যটা হচ্ছে যে আমরাও চাচ্ছি নির্বাচন, পার্থক্যটা হচ্ছে আমাদের ইন্টারনালি কিন্তু যত ধরনের প্রস্তুতি দরকার আমরা সেটা নিচ্ছি। আমরা তো এটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু আমরা ঐক্যমত হতে পারছি না। আরেকটা কথা খুব বলেছেন, বিএনপিকে কিন্তু এই দেশের ছোট ছোট আওয়ামী বিরোধী যত শক্তি আছে, বাংলাদেশে তো এখন জাতীয় পার্টি এখন অপ্রাসঙ্গিক, এবং এখন বিএনপির পরে জামাত ইসলামী এখন বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল। এখন আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব কিন্তু বিএনপিকেই নিতে হবে। সেই দায়িত্ব যদি বিএনপি নিতে পারে, তাহলে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে। তরুণরাও বিএনপিকে তখন সাপোর্ট করবে। এই যে কুয়েটের যে ঘটনাগুলো ঘটে গেল গত দিন, এটা তো আমাদেরকে ব্যথিত করেছে। এবং আজকের সাংবাদিক সম্মেলনে একজন ধরা পড়েছে, যাকে একবারে ছবি সহ দেখা যাচ্ছে, সে যুবদলের একজন নেতা, সহসভাপতি একটা থানার। এবং আপনি দেখেন যে সেখানে আবার সংবাদ সম্মেলনে আমরা আবার সাফাই গাচ্ছি যে তাহলে দোষটা দিয়ে দাও।
দায় দিয়ে দাও। একবারে এখন তো ক্যামেরা আছে, যেখানে তো এখন সরাসরি তো বলছে যে- সকল প্রকার মিডিয়া না থাকলেও একটা সোশ্যাল মিডিয়া আছে, আমরা অনেক কিছু চাইলেই কিন্তু এখন হাইড করতে পারি না। এই জায়গায় এসে আমাদের রাজনৈতিক কালচারকে পরিবর্তন করতে হবে। এই কালচার যদি পরিবর্তন না হয় তাহলে এই সুযোগ নিয়ে কিন্তু ফ্যাসিবাদ কি হবে, উত্থান হবে। আর ফ্যাসিবাদের উত্থান হলে কিন্তু আবার আমরা এই দেশ সংকটে পড়ব। এই সংকট থেকে আমি মনে করি আমাদের রাজনৈতিক যারা নেতা আছেন, যারা এটা নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি এই দেশের জনগণের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গায় একটা রাজনৈতিক ঐক্যমত এদেশে গড়ে তুলতে হবে। এটার মাধ্যম দিয়ে তরুণদেরকে আশার সঞ্চার করতে হবে যে না, আমরা সত্যিকারের তোমাদের গার্জিয়ান। তরুণরা কি পেয়েছে যে তারা যখন আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন প্রাসঙ্গিক তরুণদের কাছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির প্রতিটা নিহত পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে। আহতদের জন্য মেডিকেলে ঘুরেছেন, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং তাদেরকে যেখানে পেরেছে প্রতিটা লোকাল এরিয়াতে আমরা আমাদের আমির জামাতের নির্দেশে আমরা সমস্ত প্রকার সহযোগিতা আমাদের সাধ্যের ভিতর থেকে পাশে থাকার চেষ্টা করেছি। এই যে পাশে থাকার চেষ্টার কারণে আজকে তরুণরা এটা বুঝতে পারছে যে না, পলিটিক্যাল আইডিওলজি ছাড়া এটা সম্ভব না। আজকে দেখেন ইসলামী ছাত্র শিবির কিন্তু কি করতেছে, বিজ্ঞান মেলা করতেছে সরোয়ার্দী উদ্যানে, এবং কত সুন্দর করে, এবং ইসলামী ছাত্র শিবিরের স্টল এখন বাংলা বই মেলায় শোভা পাচ্ছে এবং তরুণরা এসে দেখতেছে, এটা তো পজিটিভ কাজ করে। তাহলে আপনাকে কিন্তু আদর্শ দিয়েই আদর্শকে মোকাবেলা করতে হবে, কোনো পেশি শক্তি দিয়ে আদর্শ মোকাবেলা করা যায় না। নির্বাচন দেরি হলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা আসলে সামাল দেওয়া সম্ভব আসলে হবে না। নির্বাচন দেরি হোক এটা কেউই চায় না, এটা আমরা বলেছি। তবে খোয়াম ভাই সহ বাংলাদেশের সবাই এখন বোঝেন যে নির্বাচনের অনেকগুলো স্টেক হোল্ডার আছে যাদেরকে নির্বাচনে আমাদের কাজে লাগে। এটা হচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে, তারপরে নির্বাচন কমিশন সংক্রান্ত অনেকগুলো প্রশাসনিক স্তর রয়েছে। এরা সবই কিন্তু এই 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট যারা অনেক জায়গায় একটা বড় অংশই কিন্তু এটা পরিচালিত। তারপরে ভুয়া ভোটার রয়েছে, ভোটার হাল নাগাদ করার বিষয়গুলো রয়েছে। এই যে মৌলিক জায়গায় আপনি যদি মানে সংস্কার বা পরিবর্তন বা একটা মেকানিজম দাঁড় না করান, এর আগেই নির্বাচন করেন, তাহলে কিন্তু আবার এখানে পুরো দেশ হুঁচট খেতে পারে। এরপরে আমি বলবো যে ভাই একটা কথা বলেছেন যে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য, অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, এবং কারা ব্যবসার ভিতরে সিন্ডিকেট করে এই সরকারকে বের করে এটা করতে হবে। এবং আমাদের দল এই আগামী 28 তারিখে একটা কর্মসূচি দিচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা রোধ করার জন্য, এই গভর্নমেন্ট যাতে কি করে মানে পদক্ষেপ নেয়। এরপরে আমি যে কথাটি খুব জোর দিয়ে বলতে চাই, রাজনৈতিক ঐক্যমত। কিন্তু রাজনৈতিক ঐক্যমত কিভাবে হবে? রাজনৈতিক ঐক্যমত হবে সহনশীলতার রাজনীতি দিয়ে। আমরা যেটা দেখলাম, যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আমরা যদি আবার সেই ফ্যাসিস্টের স্লোগান ধরি যে একটা শিবির ধৈরা জবাই কর, এটা তো কোনো রাজনৈতিক নেতাদের, এবং মিডিয়াতে আসছে গতকাল রাত্রে খুলনার শিববাড়িতে এই ঘটনাটা ঘটেছে। একদল লোক, তারা কারা, এটা আমাদের বন্ধুদেরকেই খুঁজে বের করতে হবে কারা এই স্লোগানগুলো দিচ্ছে। এই স্লোগান তো এদেশের মানুষ আর শুনতে চায় না। এই ঐক্যমত তৈরির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই যে আমি যদি মানে সরাসরি বলি, কুয়েটের এই ঘটনাটা কি আসলে বিএনপি জামাতের সম্পর্কে বড় ধরনের আঁচড় কেটেছে কিনা? আঁচড় না কাটলেও যে দায় দিয়ে বেঁচে যাওয়া, এটা তো প্রয়োজন ছিল না। সাধারণ ছাত্রদের সাথে একটা সংঘর্ষ হয়েছে, কাদের হয়েছে, এখানে তদন্ত কমিটি হতে পারতো, এখানে একটা রিপোর্ট আসতে পারতো। কিন্তু আগেই আমরা দেখলাম যে শিবিরকে দায় দেওয়া হচ্ছে, তাদেরকে জবাই করার খুব ছোট্ট বিষয় নিয়ে, যে বিষয়টা হোক না কেন, কিন্তু সেটা তো হতে পারে না। এবং আমি দেখলাম বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে যুব দলের সেই সহসভাপতিকে তারা বহিষ্কার করেছে। কিন্তু এই রকম অবস্থা থাকলে তো ভালো হয়, আর ভুল রাজনীতিতে আসে। কিন্তু এখন 24-এর গণ অভ্যুত্থানে আমাদের দেশের তরুণরা কিন্তু আর 71-এ ফিরে যেতে চায় না। তারা নিজেদেরকে রাজাকার মানে উপাধি দিয়েও তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না। তারা বলছে যে তুমি আমাকে রাজাকার বলতে পারো, কিন্তু আমাকে দুর্নীতি, অন্যায়, আমার ভোট অধিকার, এত দীর্ঘ বছর আমার ভোট অধিকার থেকে বঞ্চিত করেছো,